জুলাই সনদ এটা বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। নতুন করে কারা ক্ষমতায় আসবে, তাদের অবস্থা কি হবে আমরা জানি না। এই সরকার শুধু নির্বাচনকালীন সরকার নয়, এই সরকার বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে, এজন্য এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। অতএব শুধুমাত্র নির্বাচন দিয়ে সরকার চলে যাবে, সরকারের দায় দায়িত্ব কিন্তু এই পর্যন্ত নয়। এই জন্যে শুধু ঘোষণাপত্র দিলেই হবে না, এবং আমাদের জুলাই সনদ দিতে হবে এবং তা এই সরকারকে বাস্তবায়ন করে যেতে হবে। আজকে আলোচ্য বিষয় যেটা নির্ধারণ করা হয়েছে জুলাই ঘোষণাপত্র, এবং বলা হচ্ছে নির্বাচনমুখী ঘোষণাপত্র, শহীদদের প্রত্যাশা ও প্রাপ্তি। তো ঘোষণাপত্র নিয়ে আমার পূর্ববর্তী বক্তা এই ঘোষণাপত্রের দুর্বল দিকগুলো বিশ্লেষণ করেছেন এবং তিনি চেষ্টা করেছেন বিভিন্ন লাইন উল্লেখ করে করে কী কী দুর্বলতা আছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে যে ঘোষণাপত্রটি দুর্বল হয়েছে, অপূর্ণাঙ্গ হয়েছে, শুধু তাই না বরং বৈষম্যমূলক হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত একটা অভ্যুত্থানের ঘোষণাপত্র, এর মধ্যে আমরা বৈষম্যের ছাপ দেখেছি এবং ঘোষণাপত্র তৈরির প্রেক্ষাপটেও আমরা দেখেছি বৈষম্য করা হয়েছে। এখানে লিখিতভাবেই তারা জানিয়েছে যে ঘোষণাপত্রটি রচনার আগে 3টি রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী এবং এনসিপি। তো এখানে স্পষ্টত একটা বৈষম্য হয়েছে, কারণ এই 3টি রাজনৈতিক দলই শুধু এই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে বিষয়টা এমন নয়। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। এখানে একটি বৈষম্য করা হয়েছে, বিস্তৃত বলার সময় এখানে নেই। আরেকটি বৈষম্য করা হয়েছে ইতিহাসের বৈষম্য, এবং ইতিহাসের বৈষম্যের ক্ষেত্রে আমাদের জাতিসত্তার পরিচয়কে আড়াল করার চেষ্টা করা হয়েছে। আমাদের এই ভূখণ্ড আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু তারও আগে আমরা এখানে মানচিত্র পেয়েছি, আমাদের সীমান্ত পেয়েছি হলো 1947 সালে। তো আমরা 1947 সালে যদি এই মানচিত্র না পাইতাম, সীমান্ত না পাইতাম, তাহলে এই 47-এর ধারাবাহিকতাই কিন্তু পরবর্তীতে আমরা 71-এ স্বাধীনতা অর্জন করেছি। তো সেখানে 47-কে এখান থেকে আড়াল করা হয়েছে। এখন ওনারা অনেকে ব্যাখ্যা দিচ্ছেন যে এখানে তো দীর্ঘ ইতিহাস রচনার সুযোগ নেই। তো ইতিহাস রচনার সুযোগ নেই, তাহলে আপনারা 71 আনলেন, 72 আনলেন, 75 আনলেন, মাঝখান থেকে আপনারা আমাদের ইতিহাসের একটা অপরিহার্য অংশ, আমাদের জাতিসত্তার অংশ 47কে আপনারা বাদ দিলেন। একটি দলের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে 1975-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লবকেও আপনারা নিয়ে আসলেন, এবং কি বলা হলো যে আওয়ামী লীগের বাকশাল, একদলীয় বাকশাল এবং স্বৈরতন্ত্র কায়েমের প্রতিক্রিয়া হিসাবে 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়েছে। এটা নিরপেক্ষ ইতিহাস বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছি। 1975-এর 7ই নভেম্বর কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? তাই বাকশাল এবং একদলীয় শাসন স্বৈরতন্ত্রের প্রতিক্রিয়া হিসাবে আমরা জানি সংগঠিত হয়েছে 1975-এর 15ই আগস্ট। সেটাকে হ্যাঁ, তার পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে, কিন্তু আপনি একটা বাস্তব সত্য, জ্বলন্ত সত্য,
এটাকে আপনি পাশ কাটিয়ে গিয়ে একটা অসত্যের আশ্রয় নিলেন, এটা কাদেরকে সন্তুষ্ট করার জন্য? এবং আপনার ইতিহাসের একটা অংশকে আপনি বাদ দিলেন মাঝখান থেকে, এটা কেন? 1975-এর 7ই নভেম্বর সেখানে তো আওয়ামী লীগের কাছ থেকে সিপাহী জনতা ক্ষমতা নেয় নাই। এই যে বিষয়গুলো, এগুলো আপনারা ভেবেছেন যে কেউ হয়তো এগুলো নিয়ে কথা বলবে না। এগুলো কেন হলো? আমরা স্পষ্ট বলতে চাই, এই যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র, এটা একটা দলের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে। কেন বলবো এটা? যেহেতু আপনারা 3টা দল মিলে ঘোষণাপত্র প্রস্তুত করেছেন, সেটা আমরা জানতে পেরেছি, আপনারাও স্বীকার করেছেন। সেখানে কিন্তু 2টো দল পরে আবার এর বিরোধিতা করেছে। তার মানে কি? তাহলে আমরা বুঝতে পারলাম এই ঘোষণাপত্র শুধুমাত্র একটি দলের ইচ্ছায় রচিত হয়েছে। এটা তো তাহলে এই জুলাই অভ্যুত্থানের শক্তি যারা রয়েছে, গোটা শক্তি, এবং গোটা আপনারা বলেছেন জনগণের অভিপ্রায়ে এই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে। তাহলে জনগণের অভিপ্রায় হলো কি করে? এটা তো একটি দলের অভিপ্রায় হয়েছে। এখানে একটি দল ছাড়া আর সব পক্ষই তো এটাকে প্রত্যাখ্যান করেছে। এখানে বলা হয়েছে শহীদের প্রত্যাশা। শহীদরা তো তাদের প্রত্যাশা আল্লাহর কাছে পেয়ে যাবেন, চলে গেছেন, আল্লাহ তাদেরকে যাজা দিবেন। কিন্তু আমরা যারা বেঁচে আছি, নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম, জুলাই বিপ্লবীরা যারা রয়েছেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। গোটা বাংলাদেশের মানুষ বিগত দিন যে রাজনীতি হয়েছে, যে দুঃশাসন হয়েছে, দুর্নীতি হয়েছে, যে বৈষম্য হয়েছে, এ থেকে মুক্তির জন্য জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু আমরা কিন্তু সে আলামত দেখতে পাচ্ছি না। এটা কিভাবে এখন বাকি আমরা কিভাবে নতুন দেশ বিনির্মাণ করব? একটি পক্ষ তারা পুরাতন অবস্থা থেকে নতুন অবস্থায় ফিরতে চায় না। এই অবস্থায় আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে যে আসলে আমরা জুলাই বিপ্লব কেন করেছিলাম, আমরা কেমন দেশ চেয়েছি। বিশেষ করে এখানে অনেক গুণীজনরা রয়েছেন, তারা অনেকেই জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানে মাঠে নেতৃত্ব দিয়েছেন, মাঠে নেমে এসেছিলেন, সবাই সব শ্রেণী পেশা মানুষ মাঠে নেমে এসেছিলেন। কিন্তু তাদের মধ্যে আমরা আজকে হতাশা দেখছি। কেন আমরা হতাশ হব? আরেকটা বিষয় যেটা সুনির্দিষ্টভাবে এখানে আরো উল্লেখ করা দরকার ছিল, অনেক আলোচক যেহেতু বলেছেন, এখানে আওয়ামী লীগের এই 15 বছরে আরো যে গুরুত্বপূর্ণ যে 2টি ঘটনা ছিল, সেটা হলো সেই পিলখানার বিডিআর হত্যাকাণ্ড এবং সেই 2013 সালের শাপলা চত্বরের হেফাজতের হত্যাকাণ্ড। এই 2টা ঘটনাও এই ঘোষণাপত্র থেকে বাদ গেছে। কিন্তু অনেক ছোটখাটো ঘটনা কিন্তু দলীয় কারণে এখানে উঠে এসেছে, কিন্তু বড় ঘটনাগুলো এখান থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিহাসের আমাদের যেই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ যেই ঘটনাগুলো, সেগুলো বাদ দেওয়া হয়েছে। অতএব এই ঘোষণাপত্র অবশ্যই আবার পুনর্বিবেচনা করা উচিত, পুনর্লিখন উচিত। এবং আরেকটা বিষয়, এই ঘোষণাপত্র শুধু নয়, জুলাই সনদ, এটা বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। নতুন করে কারা ক্ষমতায় আসবে, তাদের অবস্থা কি হবে আমরা জানি না। এই সরকার শুধু নির্বাচনকালীন সরকার নয়, এই সরকার বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। এজন্য এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। অতএব শুধুমাত্র নির্বাচন দিয়ে সরকার চলে যাবে, সরকারের দায় দায়িত্ব কিন্তু এই পর্যন্ত নয়। এই জন্যে শুধু ঘোষণাপত্র দিলেই হবে না, এবং আমাদের জুলাই সনদ দিতে হবে, এবং তা এই সরকারকে বাস্তবায়ন করে যেতে হবে। তার আইনি ভিত্তি, আইনি কাঠামোর মধ্যে এগুলো নিয়ে আসতে হবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার, বিচার এবং আগামী দিনে নতুন দেশ প্রতিষ্ঠার জন্য আমরা সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন করে যাব। আসসালামু আলাইকুম।